আজকে আমরা জানবো অ্যাকাউন্টিং এর প্রতিটি ট্রানজ্যাকশন কিভাবে আমরা হিসাবভুক্ত করব, কিভাবে অ্যাকাউন্টসে আমরা এগুলো লিখব। প্রতিটি ট্রানজ্যাকশন আমরা লিখব সর্বপ্রথম জার্নাল এন্ট্রিতে, তারপর স্টেপ বাই স্টেপ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত আমরা শিখতে থাকব। এই জার্নিতে আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি শব্দ আপনারা বুঝতে চেষ্টা করবেন, যাতে আপনাদের ফিউচারে যত ধরনের কনসেপচুয়াল প্রবলেমস আসবে সেগুলো নিজেরাই আপনারা সমাধান করতে পারেন। একটা কথা বলেই রাখি, আমরা সবসময় বিজনেস পয়েন্ট অফ ভিউতে প্রতিটি ট্রানজ্যাকশনকে আমরা চিন্তা করব। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা কোনো মালিক পক্ষ এভাবে আমরা চিন্তা করব না। সবসময় মনে রাখবো আমরা একটা বিজনেসের হিসাব করছি। আমরা যে এক্সাম্পলটা আজকে এখানে আনছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার রহিম started his business with cash টাকা 5 লাখ, inventories টাকা 2 লাখ and furniture টাকা 1 লাখ on January 1, 2025. আমরা এই বিষয়গুলো একটু দেখি। আমরা জানি প্রতিটি ট্রানজ্যাকশনের সাথে দুটি পক্ষ জড়িত, একটাকে বলে আমরা ডেবিট, একটাকে বলি আমরা ক্রেডিট। তাহলে প্রথমে আমরা যে ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছি সেই ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছি আমরা ক্যাশ টাকা 5 লাখ, অর্থাৎ মিস্টার রহিম বিজনেসে 5 লক্ষ টাকা ক্যাশ এনেছে। তাহলে ক্যাশ টাকা বিজনেসের জন্য একটা রিসোর্স, সুতরাং এটা বিজনেসের জন্য একটা অ্যাসেট। আবার এই টাকাটা রহিম দিয়েছে বিধায় বিজনেস রহিমের কাছে অব্লিগেটেড টু পে ব্যাক আফটার সাম টাইম, অথবা কখনোই যদি রহিম আমাদের কাছ থেকে এটা রিটার্ন চায় তখন অবশ্যই আমাদেরকে এটা রিটার্ন করতে হবে বিধায় এই ক্যাশ 5 লক্ষ টাকা বিজনেসের জন্য একটা অব্লিগেশন, এবং অপরদিকে এটা রহিমের একটা ক্যাপিটাল। তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল এক প্রকার লায়াবিলিটি বিজনেসের জন্য। চলুন আমরা এটা জার্নালে কিভাবে লিখি এটা একটু দেখি। প্রথমে দেখি আমরা মিস্টার রহিম যেই বিজনেসটা করছে তার নাম দিলাম মিস্টার রহিম, এবং জার্নালের যেই পেজটা আমরা লিখবো সেটা আমরা একটু দেখি। প্রথম আমরা ডেট দিব, তারপর পার্টিকুলার্স দিব, তারপর লেজার ফলিও দিব, তারপর ডেবিট লিখবো, তারপর ক্রেডিট লিখবো। আমরা জানি যে আমরা রহিমের যে 5 লক্ষ টাকা এসেছে সেটা বিজনেসে ক্যাশ টাকা বাড়িয়ে দিল এবং রিসোর্স বাড়িয়ে দিল। রিসোর্স যদি বাড়ে তার মানে অ্যাসেট বেড়ে যাওয়া, অ্যাসেট বেড়ে যাওয়া মানে ডেবিট হওয়া, আর অ্যাসেট কমে যাওয়া মানে ক্রেডিট হওয়া। আর এই অ্যাসেটের এগেইনস্টে যেহেতু আমার রহিমের নিকট একটা অব্লিগেশন ক্রিয়েট হলো, সেটা আমার জন্য লায়াবিলিটি হবে। তাহলে সেই লায়াবিলিটিটা আমরা কি নামে লিখবো, সেটা রহিমের ক্যাপিটাল হিসেবে লিখবো। দেখুন আমরা প্রথমে তারিখ দিলাম 1/1/2025, অর্থাৎ এই তারিখটা দিলাম। তারপর আমরা পার্টিকুলার্সে গিয়ে লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কেন লিখলাম? কারণ ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের জন্য এক প্রকার রিসোর্স, অর্থাৎ ক্যাশ আমাদের জন্য এক প্রকার রিসোর্স। এই কারণে ক্যাশ টাকা বেড়ে গেল বিধায় আমাদের ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করা হলো। এটার এগেইনস্টে একটা ক্যাপিটাল আমাকে দিয়েছে, সেটা কে দিয়েছে? রহিম দিয়েছে। সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে, কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের জন্য এক প্রকার লায়াবিলিটিস। কার প্রতি? রহিমের প্রতি। এই যে জার্নালটা লিখলাম, এই জার্নাল লেখার পরবর্তীতে এটার একটা রিজন লিখতে হয়। রিজনটাকে বলতেছি আমরা কিভাবে, দেখেন রিজনটা আপনাদের যেই কথাগুলো এখানে আসলো সেই কথাগুলোর যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা লেখাটাই হচ্ছে রিজন। এটার উপর কোনো স্পেসিফিক কোনো ধরনের রুলস রেগুলেশন আপনাকে ফলো করতে হবে না। আমরা সিম্পল থটে যেটা বুঝবো সেটা, অর্থাৎ ক্যাশ টাকা ক্যাপিটাল হিসেবে এসেছে, এই জন্য আমরা বললাম বিং অ্যামাউন্ট ব্রট ইন, এখানে একটু টি পড়ে নাই, ব্রট ইন ক্যাশ অ্যাজ ক্যাপিটাল, অ্যামাউন্ট ব্রট ইন ক্যাশ ইন অ্যাজ ক্যাপিটাল। কোথায়? বিজনেসে এসেছে। আমরা এই এক্সপ্লেনেশনটা থেকে আমরা বুঝতে পারবো এই টাকাটা কি পারপাসে এসেছে। তারপর দেখতে পাচ্ছি ইনভেন্টরিজ টাকা 2 লাখ, অর্থাৎ এটাও বিজনেসের জন্য এক প্রকার ক্যাপিটাল হিসাবে মিস্টার রহিম দিয়েছে। একটু খেয়াল করে দেখেন এখানে একটা শব্দ ইউজ করেছি, ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ মানে বিজনেস যেই পণ্যগুলো নিয়ে ব্যবসা করে সেগুলোকে ইনভেন্টরি হিসেবে আমরা ডিনোট করব। যদি বলি এটা আমাদের জন্য ইনভেন্টরি, তাহলে আপনি বুঝে নিবেন এই পণ্যটারই ব্যবসা করে।
কেউ যদি খাতা কলমের ব্যবসা করে তাহলে খাতা কলম তার জন্য ইনভেন্টরি। এই বিজনেসে যদি কোনো ধরনের ফ্যান বা আদার কোনো কিছু যদি থাকে, অন্য অন্য ইস্যুস যদি এখানে থাকে, সেগুলো কোনো অবস্থাতেই ইনভেন্টরি হিসাবে আমরা ডিনোট করবো না, ওগুলো স্পেসিফিক নামে আমরা বলবো। তাহলে দেখুন, এই যে ইনভেন্টরি 2 লাখ টাকা, এটা আমরা কিভাবে লিখবো? বলতেছে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট কি হিসাবে? 2 লাখ টাকা। এখন ইনভেন্টরি অ্যাকাউন্ট কেন ডেবিট হলো? ইনভেন্টরি বিজনেসের জন্য এক প্রকার রিসোর্সেস। সেই রিসোর্স গুলো সে অনেক দিন যাবত বিক্রি করতে পারে, এবং এটা আজকে এনে কালকের মধ্যে এটাকে আমার কি করতে হবে না। যদি শেষ না হয় তাহলে অবশ্যই আমাদেরকে এটা ইনভেন্টরিটাকে রিসোর্স হিসাবে দেখতে হবে। তাহলে আমাদের 2 লাখ টাকা আমরা ডেবিট হিসেবে দেখলাম, এবং সেই টাকাটা যেহেতু রহিম নিজেই দিয়েছে, এবং এই পণ্যটা যেহেতু রহিম নিজেই দিয়েছে, এই কারণে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা কি করলাম? ক্রেডিট করলাম। এবং দেখুন, আমরা 2 লাখ টাকা ডেবিট করেছি, 2 লাখ টাকা ক্রেডিট করেছি। তাহলে এখানে ইনভেন্টরি বিষয়ে যে ব্যাখ্যাটা আমরা দিলাম সেটাকে বলতেছি ইনভেন্টরিজ ব্রট অ্যাজ ক্যাপিটাল। আমরা ক্যাপিটাল পারপাসে ইনভেন্টরিটা আনলো। এরপর দেখতে পাচ্ছি আমরা ফার্নিচার 1 লাখ টাকা। ফার্নিচার যদি 1 লাখ টাকা হয়, ফার্নিচার বিজনেসের জন্য এক প্রকার রিসোর্সেস। সেই রিসোর্স যদি বেড়ে যায় তাহলে রিসোর্স অ্যাকাউন্ট ডেবিট হবে। এটা যেহেতু রহিম দিয়েছে, এই জন্য রহিমের অ্যাকাউন্টকে আমাকে ক্রেডিট করতে হবে, রহিমের ক্যাপিটালকে ক্রেডিট করব। এখানে বারবার দেখুন, রহিম এর অ্যাকাউন্ট বলতে আমরা বুঝবো রহিম যা কিছুই আনবে ব্যক্তিগতভাবে সবকিছুই তার ক্যাপিটাল, এবং রহিমের অ্যাকাউন্টটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসেবেই কি করব? ট্রিট করব। তাহলে দেখেন, ফার্নিচার ডেবিট হলো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হলো কত টাকা? 1 লক্ষ টাকা, এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হলো 1 লক্ষ টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট কেন ক্রেডিট হলো? কারণ এটা রহিম বিজনেসের শুরুতে এনেছে। এটা বিজনেস তার নিজস্ব ট্রানজেকশনের মাধ্যমে যে আর্নিং করেছে, সেই আর্নিং থেকে এই ফার্নিচারটা কিনে নেয়। এই কারণে রহিম যা কিছুই ব্যক্তিগতভাবে বিজনেসের শুরুতে এনেছে সবকিছুই তার ক্যাপিটাল হিসেবে আমরা কি করেছি? আইডেন্টিফাই করে হিসাবভুক্ত করেছি। এরপর আসেন, অন জানুয়ারি 2nd 2025 হি deposited টাকা 2 লাখ into bank and purchase ফার্নিচার, এবং পারচেজ ফার্নিচার টাকা 50,000। তাহলে আমরা যদি দেখি, অন জানুয়ারি 2025 হি deposited টাকা 2 লাখ into bank and purchase ফার্নিচার ফর ক্যাশ টাকা 50,000। খেয়াল করে দেখেন, আগের ট্রানজেকশন এবং এই ট্রানজেকশনের মধ্যে পার্থক্য কোথায়? আগের ট্রানজেকশন ছিল রহিম নিজের পকেট থেকে টাকা খরচ করে বিজনেসে এই বিষয়গুলো এনেছে, কিন্তু জানুয়ারির 2nd জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি 2 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছে। দ্যাট মিনস কি? এটা বিজনেসের টাকা ব্যাংকে জমা দিয়েছে। তাহলে বিজনেসের টাকা যদি ব্যাংকে জমা দিয়ে থাকে, ব্যাংকে যদি টাকা জমা হয় তাহলে ব্যাংকের রিসোর্স বেড়ে গেল। তাহলে ব্যাংক আমাদের জন্য এক প্রকার অ্যাসেট। অ্যাসেট যদি হয়ে থাকে তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। প্রশ্ন করতে পারেন, ক্যাশ তো রিসোর্স, ক্রেডিট হলো কেন? বিজনেস থেকে ক্যাশ টাকা যখন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, তখন বিজনেসের ক্যাশ অ্যাকাউন্টে কোনো ধরনের ক্যাশ আর নেই, অর্থাৎ থাকলেও ক্যাশ টাকা কমে গেছে। অর্থাৎ ক্যাশ টাকা কমলে আমরা ক্যাশ অ্যাকাউন্টকে কি করব? ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব 2 লক্ষ টাকা। এখানে আমরা রিজনটা লিখে দিয়েছি, বিং অ্যামাউন্ট ডেপোজিটেড ইন ব্যাংক। তারপর বলছে সোল্ড গুডস ফর ক্যাশ, সোল্ড গুডস for cash টাকা 1,20,000 and purchase goods for cash টাকা 80,000 জানুয়ারি 15। আমরা জানুয়ারি 15 তারিখে গেলাম। জানুয়ারি 15 তারিখে গিয়ে আমরা কি দেখলাম? আমরা সরি, এখানে একটা বিষয় আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে ফার্নিচার কিনেছে 50,000 টাকা দিয়ে। তাহলে ফার্নিচার যেহেতু কিনেছে, ফার্নিচার আমাদের জন্য অ্যাসেট, ফার্নিচার বেড়ে গেল এবং ক্যাশ টাকা কমে গেল, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়ে গেল। এখন আসতেছি, ক্যাশের সেল করেছে 1,20,000 টাকার পণ্য। তাহলে ক্যাশ টাকা আমাদের বেড়ে যাবে কেমনে? পণ্য বিক্রি করলে আপনার পকেটে ক্যাশ টাকা বেড়ে যাবে। ক্যাশ টাকা যদি বাড়ে তাহলে অ্যাসেট বেড়ে গেল, অ্যাসেট যদি বাড়ে তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। এবং সেলস রেভিনিউ ক্রেডিট হলো। সেলস রেভিনিউ ক্রেডিট হলো কেন?
আমরা জানি যত ধরনের ইনকাম রেভিনিউ আমাদের ক্রেডিট হয়ে সৃষ্টি হয়। আমরা এর আগের ভিডিওতে জেনে এসেছি যে আমাদের যত ধরনের ইনকাম হবে সবকিছু ক্রেডিট হয়ে ইনকাম হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। কেন সেলস কেন হলো? আমরা পণ্যটা বিক্রি করলাম। বিং গুডস সেলস ইন ক্যাশ। এটা সেলস নালে এটা একটু পাস্ট ফর্মে লিখি, সোল্ড ইন ক্যাশ। এরপর আসেন, বলছে গুডস পারচেজ টাকা 80,000। 80,000 এ পণ্য কিনেছেন, তাহলে পণ্য যখন কিনবেন তখন এটা আপনার জন্য এক প্রকার খরচ হলো, পকেট থেকে টাকা খরচ হয়ে গেল। তাহলে এক প্রকার আপনার এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার যদি হয় তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার যখনই সৃষ্টি হবে তখন ডেবিট হয়ে সৃষ্টি হবে। 80,000 টাকা রেভিনিউ এক্সপেন্ডিচার ডেবিট করলাম। কেন? পণ্য বিক্রয়ের উদ্দেশ্যেই আপনি পণ্যটা ক্রয় করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে যদি ক্রয় করেন সেখানে আমরা ওই উদ্দেশ্যটা সহকারে আমরা পারচেজ হিসাবে দেখব। কিন্তু আমরা এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি পারচেজ গুডস, অর্থাৎ যে পণ্যের ব্যবসা করেন সেই পণ্যের কথা বলা হচ্ছে। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট কেন হলো? কারণ ক্যাশ টাকা পকেট থেকে চলে গেল, এই কারণে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে বলছে পেইড রেন্ট টাকা 10,000, পেইড ইলেকট্রিসিটি 3,000 and পেইড স্যালারি টাকা 15,000. He received commission এত and withdraw cash for personal use টাকা on January 31st, 2025. এখন প্রত্যেকটা ট্রানজাকশন আমরা একটু দেখি। পেইড রেন্ট টাকা 10,000, তাহলে রেন্ট আমাদের জন্য খরচ, রেন্ট আমাদের জন্য খরচ। রেভিনিউ এক্সপেন্ডিচার, প্রতি মাসে খরচ করতে হয়, এই জন্য বলছি আমরা এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কেন খরচ যতই বাড়তে থাকবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আবার ক্যাশ টাকা যেহেতু দিয়েছেন তাহলে ক্যাশ টাকা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। এখন বলছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি পেমেন্ট করেছেন 3,000 টাকা, তাহলে ইলেকট্রিসিটি পেমেন্ট করলে আপনার খরচ বেড়ে গেল, তাহলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কেন ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কেন হলো? কারণ ক্যাশ টাকা রিসোর্স কমে গেল, অ্যাসেট কমে গেল, এই কারণে অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়। ইলেকট্রিসিটি এক প্রকার খরচ, খরচ যতই বাড়তে থাকবে ততই ডেবিট হতে থাকবে। তারপর বলছে কি পেইড স্যালারি টাকা 15,000, স্যালারি পে করেছে 15,000 এর, তাহলে স্যালারি আপনার জন্য এক প্রকার রেভিনিউ এক্সপেন্ডিচার, কেননা প্রতি মাসে আপনাকে স্যালারির পারপাসে খরচ করতেই হবে। তাহলে খরচ যদি করতেই থাকেন তাহলে খরচ অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট হতে থাকবে, এবং ক্যাশ টাকা যেহেতু আপনি পেমেন্ট করে দিয়েছেন তাহলে আপনার জন্য কি হলো? ক্যাশ টাকা ক্রেডিট হলো। তাহলে আমরা এটুক পর্যন্ত স্যালারি অ্যাকাউন্ট পর্যন্ত বুঝলাম। হি রিসিভড কমিশন টাকা 5,000 টাকা কমিশন রিসিভ করেছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকার কমিশন যদি রিসিভ করে থাকে তাহলে ক্যাশ টাকা রিসিভ করেছেন, ক্যাশ টাকা রিসিভ করলে কি হবে? ক্যাশ টাকা বেড়ে যাবে, ক্যাশ টাকা বেড়ে গেলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আবার এটা কি পারপাসে ইনকাম করেছেন? আপনার এক প্রকার কমিশন পারপাসে ইনকাম করেছেন। আমরা জানি যত ধরনের ইনকাম রেভিনিউ ইনকাম হবে সবকিছুকে আমরা ক্রেডিট করে আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। এখানে কোনো কিছু ক্রিয়েট হচ্ছে, সুতরাং ক্যাশ টাকাও বেড়ে যাচ্ছে, আবার আপনার ইনকামও বেড়ে যাচ্ছে। এরপর আসেন and withdraw cash for personal use টাকা 20,000, 20,000 টাকা পার্সোনাল পারপাসে খরচ করার জন্য উইথড্র করেছে। খেয়াল করেন এটা একটা টেকনিক্যাল শব্দ, যারা একেবারে নতুন অ্যাকাউন্টিং শিখছেন তাদের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, আপনারা একটু মার্ক করে রাখবেন এটা বিষয়টা। এটা কে 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 উইথড্র করেছে? খেয়াল করে দেখেন, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। কে পার্সোনাল ইউজ করবে? রহিম, কেননা বিজনেসের মালিক হচ্ছে রহিম। রহিম রহিম যদি কোনো কারণে পার্সোনাল পারপাসে যদি কোনো টাকা বিজনেস থেকে নিয়ে চলে যায় তাহলে সেটা ক্যাপিটাল নিয়ে চলে যাবে, মাথায় রাখবেন। রহিম যদি কোনো কারণে বিজনেস থেকে কোনো কিছু নিয়ে যায় সেগুলো তার ক্যাপিটাল পারপাসে নিয়ে যাবে। যদি কোনো কিছু বিজনেসে আনে ব্যক্তিগতভাবে সেটাও তার ক্যাপিটাল পারপাসে আনবে। সুতরাং ক্যাপিটাল যদি আনে, কোনো কিছু যদি আনে তাহলে ক্যাপিটাল যদি বাড়ে ক্যাপিটালকে আমরা ক্রেডিট করি। ঠিক তেমনি যদি কোনো কিছু নিয়ে চলে যায় তাহলে ক্যাপিটালকে ডেবিট করার কথা, স্বাভাবিকভাবে আমরা ক্যাপিটালকে সরাসরি ডেবিট না করে আমরা কি করব? ক্যাপিটালের একটা শ্যাডো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, সেটাকে বলবো আমরা ড্রয়িংস।
সেটাকে আমরা বলবো ড্রয়িংস অ্যাকাউন্ট। সেটা এই ড্রয়িংস হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা শ্যাডো অ্যাকাউন্ট। পরবর্তীতে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব তখন ড্রয়িংস অ্যাকাউন্টে আমরা কি করব, আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করে ফেলবো। তাহলে সে টাকা যখন যতই উইথড্র করতে থাকবে ততই আমরা এটা ড্রয়িংসটাকে ডেবিট করতে থাকবো। যতই টাকা ব্যাংক প্রতিষ্ঠানে দিবে ততই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে থাকবো। তাহলে এত বিষয় এই মুহূর্তে বোঝার দরকার নেই। আমরা এখন বুঝবো উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ ফর টাকা 20,000। তাহলে আমরা এটা বললাম ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কেন করলাম? কারণ বিজনেস থেকে ক্যাশ টাকা চলে গেল, বিজনেস থেকে ক্যাশ টাকা চলে গেল। এখন বলছে একটু পর্যন্ত আমরা বুঝে গেলাম। এখন আসতেছি আমরা এখানে হি পারচেজ গুডস অন ক্রেডিট। খেয়াল করে দেখেন অন ক্রেডিট, অন ক্রেডিট শব্দটার দিকে একটু তাকান। অন ক্রেডিট মানে বাকিতে কেনা, অর্থাৎ আপনি এই মুহূর্তে ক্যাশ টাকা দেন নাই, তখন সেটাকে বলবো আমরা অন ক্রেডিট। আর অন ক্রেডিট আমরা আরেকটা বিষয় বুঝতে পারবো, যদি কোনো ট্রানজেকশনের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে কিন্তু ক্যাশ টাকা উল্লেখ না রেখে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ রাখে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে অন ক্রেডিটে ট্রানজেকশন করেছে হিসাবে ধরতে হবে। তাহলে আপনি যখন পণ্য কিনবেন তাহলে আপনার কাছ থেকে মানুষের টাকা পাবে, যে টাকা পাবে আপনি তার কাছে অব্লিগেটেড। অব্লিগেটেড যেহেতু এটা আপনার জন্য লায়াবিলিটি। তাহলে পণ্য কিনেছেন, পণ্য পারচেজটা এক প্রকার আমাদের জন্য এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। সুতরাং রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে আমরা কি করলাম, পারচেজকে ডেবিট করলাম। পারচেজকে কি করলাম, ডেবিট করলাম। আবার করিম অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম কি জন্য? করিম আপনার কাছে এক প্রকার পেয়েবল, বিলস পেয়েবল, অর্থাৎ করিম আপনার থেকে টাকা পাবে। ও আপনার জন্য এক প্রকার ক্রেডিটর। ক্রেডিটর মানে আপনার কাছ থেকে যিনি টাকা পাবেন উনি হচ্ছে আপনার ক্রেডিটর, আর আপনি যার কাছ থেকে টাকা পাবেন উনি আপনার ডেটর। তাহলে করিম যেহেতু আপনার কাছ থেকে টাকা পাবে এই জন্য আপনার করিম আপনার জন্য ক্রেডিটর, এবং ক্রেডিটর অলওয়েজ আপনার জন্য লায়াবিলিটি। লায়াবিলিটির কারণে এটাকে আমরা ক্রেডিট হিসেবে কি করলাম, ডিনোট করলাম। তাহলে করিমের কাছ থেকে যে 60,000 টাকার পণ্য কিনলেন সেটা কি করলাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, করিম অ্যাকাউন্ট ক্রেডিট হিসাবে আমরা লিখলাম। কেন? আমরা পারচেজ এক প্রকার এক্সপেন্ডিচার এবং করিম এক প্রকার লায়াবিলিটি। এরপর বলতেছে সোল্ড গুডস অন ক্রেডিট টু সালাম টাকা 90,000। আবার সালামের কাছে পণ্য বিক্রি করেছেন, আপনি সালামের কাছে পণ্য বিক্রি করেছেন 90,000 টাকার, তাহলে সেটাও আপনি কি করলেন, ক্যাশ টাকা পান নাই, আপনি বাকিতে পণ্য বিক্রি করেছেন। তাহলে কি হবে, আপনি সালামের কাছ থেকে টাকা পাবেন। তাহলে আপনি যার কাছ থেকে টাকা পাবেন সে আপনার ডেটর। ডেটর এক প্রকার আপনার জন্য রিসোর্সেস, অর্থাৎ এক প্রকার অ্যাসেট। ক্রেডিটর যেরকম আপনার জন্য লায়াবিলিটি, ডেটর আপনার জন্য এক প্রকার অ্যাসেট। তাহলে এই যে সেল করলেন, সেলস এক প্রকার আমাদের জন্য রেভিনিউ। রেভিনিউ যদি হয় তাহলে সেটা আমার জন্য ইনকাম, এবং এই ইনকামের এগেইনস্টে আমার একজন ডেটর ক্রিয়েট হলো। যে এই ডেটর ক্রিয়েট হয়েছে সেই ডেটরের নাম হচ্ছে সালাম। তাহলে আমরা কি করব, সালামের কাছ থেকে যেহেতু টাকাটা পাবো এই জন্য সালামকে আমরা ডেবিট করলাম। কেন ডেবিট করলাম? কারণ সালাম আমাদের জন্য ডেটর, আমাদের জন্য অ্যাসেট। আর সেলস রেভিনিউকে ক্রেডিট করলাম। সেলস রেভিনিউকে ক্রেডিট কেন করলাম? কারণ সেলস রেভিনিউর মাধ্যমে আমাদের জন্য এক প্রকার ইনকাম জেনারেট হলো, এই কারণে সেলস রেভিনিউকে ক্রেডিট করলাম। তাহলে এখন আসেন, একটু পর্যন্ত বুঝলাম। ফেব্রুয়ারির 5 তারিখে গিয়ে আমরা বিষয়টা সেটেল করলাম একটু পর্যন্ত। এখন বলতেছি কি, হি পেইড করিম। হি মানে কে? রহিম। হি পেইড করিম। ওই যে করিমের কাছ থেকে 60,000 টাকা যে পণ্য কিনেছিলাম সেটার এগেইনস্টে সে কি করলো, পণ্যের এগেইনস্টে পুরো টাকাটাই দিয়ে দিল ইন ফুল সেটেলমেন্ট। সে তো কিনেছিল 60,000 টাকার কিন্তু পে করেছে 58,000 টাকা। তাহলে 2,000 টাকা কোথায় গেল? 2,000 টাকা তাকে আর দিতে হবে না, এটাকে সে ডিসকাউন্ট পেল। সে একটা কি পেল, ডিসকাউন্ট পেল।
তাহলে সেই এখানে আমরা ট্রানজাকশন দুই রকম দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যদিও ডিসকাউন্টের কোনো কথাবার্তা এখানে উল্লেখ করে নাই, কিন্তু আমাকে ধরে নিতে হবে এই যে ফুল সেটেলমেন্ট, এই যে ফুল সেটেলমেন্ট এই শব্দটা দেওয়ার কারণে আমরা ধরে নিচ্ছি এই যে করিমের কাছে যে ৬০,০০০ টাকা তার ক্রেডিটর ছিল, সেই ক্রেডিটরটা 58,000 টাকা দিয়ে সে কি করলো, সেটেল করে ফেললো, বাকি ২,০০০ টাকা ডিসকাউন্ট আর্ন করলো, ডিসকাউন্ট রিসিভ করলো। তাহলে আসেন, করিমের কাছে যেহেতু পেমেন্ট করে দিয়েছে, তার একজন ক্রেডিটর কি হলো, এই যে করিম অ্যাকাউন্ট যে ক্রেডিট করেছিলাম ৬০,০০০ টাকা, এই যে উপরে দেখেন ৫ তারিখে, এই যে ৫ তারিখে আমরা, এই যে ৫ তারিখে আমরা করিমের অ্যাকাউন্ট যে ক্রেডিট করেছিলাম ৬০,০০০ টাকা, সেই ৬০,০০০ টাকা আজকে ২৮ তারিখে এসে করিমকে আমরা কি করতেছি, সেটেল করছি। তাহলে করিম যখন আমার পাওনাদার ছিল অর্থাৎ ক্রেডিটর ছিল, তখন সে ক্রেডিট ছিল। এখন তো তাকে পেমেন্ট করে দিলে ক্রেডিটর কি হয়ে যাবে, কমে যাবে। ক্রেডিটর যদি কমে যায় তাহলে লায়াবিলিটি কমে যাবে, লায়াবিলিটি কমে গেলে লায়াবিলিটি হবে ডেবিট। আর ক্যাশ টাকা যেহেতু আমি পেমেন্ট করে দিচ্ছি, আমার একটা রিসোর্স কমে যাচ্ছে, তাহলে এই যে ৫৮,০০০ টাকা আমি পেমেন্ট করে দিলাম, আমার ক্যাশ টাকা চলে গেল এবং রিসোর্স কমে গেল, অ্যাসেট কমে গেলে বিধায় আমি ক্রেডিট করলাম। এখন করিমের কাছ থেকে যে আমি ২,০০০ টাকা আরো আনসেটেলড অবস্থায় আছে, তাহলে সেই সেটেলমেন্টটা কিভাবে হলো, ২,০০০ টাকা ডিসকাউন্টের মাধ্যমে হলো। তাহলে ২,০০০ টাকা ডিসকাউন্ট কে দিয়েছে, করিম দিয়েছে। এই যে করিম দিয়েছে, করিম যদি দিয়ে থাকে তাহলে করিম তো আমার কাছ থেকে আর পাবে না। যদি না পায় তাহলে করিমের অ্যাকাউন্টে যে ২,০০০ টাকা ক্রেডিটর হিসেবে ছিল, সে ক্রেডিটর আর থাকবে না। তাহলে করিম অ্যাকাউন্টকে আমরা কি করলাম, ডেবিট করে দিলাম, করিমকে ক্লোজ করে দিলাম, ইন ফুল সেটেলমেন্ট। এই যে এখানে দেখেন বলে দিয়েছে ইন ফুল সেটেলমেন্ট, ইন ফুল সেটেলমেন্ট। এই কারণে করিম অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিলাম সেটেলমেন্ট পারপাসে। আর এটার এগেইনস্টে আমি ২,০০০ টাকা ডিসকাউন্ট কি করলাম, ইনকাম করলাম। আমরা জানি যত ধরনের ইনকাম আমাদের জন্য ক্রেডিট হয়ে সৃষ্টি হয়, এই জন্য ক্রেডিট হিসাবে আমরা এখানে আবার বলছে and received টাকা 88,000 from সালাম। এই যে সালামের কাছে যে বিক্রি করেছিল ৯০,০০০ টাকা যে আপনি বিক্রি করেছিলেন, সেই 88,000 টাকা আপনি পেলেন ইন ফুল সেটেলমেন্ট অন ফেব্রুয়ারি 28। তাহলে ফেব্রুয়ারি 28 এ গিয়ে আপনি দুইটা ফুল সেটেলমেন্টে দুইটা ট্রানজাকশন দেখতে পেলেন। একটা হচ্ছে ক্রেডিটর সেটেলমেন্ট করেছেন, আর একটা হচ্ছে এখন রিসিভেবল, অর্থাৎ রিসিভেবল মানে আপনার ডেটর সেটেলমেন্ট করেছেন। আহ, এখন দেখেন রিসিভ টাকা 88,000 মানে কি, আপনি ক্যাশ টাকা পেয়েছেন কার থেকে, সালাম থেকে। এই যে দেখেন আপনি যখন সালামের কাছে যখন পণ্য বিক্রি করেছিলেন, তখন সালামকে আপনি ডেটর করেছিলেন, ডেবিট করেছিলেন ৯০,০০০ টাকা। এখন বলতেছে ফুল সেটেলমেন্টে সালামের কাছ থেকে পেয়ে যাবেন। কিভাবে পালেন, ক্যাশ টাকায় পেলেন। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাশ টাকা বেড়ে গেল এই কারণে। আর সালাম অ্যাকাউন্ট কেন ক্রেডিট হলো, কারণ এই যে একজন ডেটর্স, ডেটর্স অর্থাৎ রিসিভেবল, অর্থাৎ রিসিভেবল আপনার কমে যাচ্ছে, অর্থাৎ আপনি ওর কাছ থেকে টাকা পেয়ে গেলে আপনার তো আর রিসিভেবল থাকবে না। রিসিভেবল মানে যিনি আপনার কাছে দায়বদ্ধ, অর্থাৎ যার কাছ থেকে আপনি টাকা পাবেন। কত পেলেন, 88,000 টাকা পেলেন। 88,000 টাকা পেলে আপনি সালামকে ক্রেডিট করলেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, সালামকে কেন ক্রেডিট করলেন, কারণ সালাম আপনার একজন রিসিভেবল ছিল, অর্থাৎ ডেটর্স ছিল। সে রিসিভেবল এখন আর নাই, এই কারণে 88,000 টাকা পর্যন্ত আপনার ক্লোজ করতে হচ্ছে। তাহলে সালামকে ক্রেডিট করে দিলে ক্লোজ হয়ে যায়। এখন আপনার এখানে একটা শব্দ আছে বলছে ইন ফুল সেটেলমেন্ট। ইন ফুল সেটেলমেন্ট মানে কি, আপনি আর সালামের কাছ থেকে টাকা পাবেন না। তাহলে আপনি আর সালামের কাছ থেকে যদি টাকা না পান, কেন পাবেন না, আপনি তাকে একটা ডিসকাউন্ট দিয়েছেন। ডিসকাউন্ট যখন আপনি দিয়েছেন, তখন ডিসকাউন্ট আপনার জন্য খরচ। খরচ যখন হবে তখন খরচ ডেবিট। আর সালামের অ্যাকাউন্টে যেহেতু ক্লোজ করতে হবে ২,০০০ টাকা, আপনি যেহেতু রিসিভেবল হিসেবে আর পাবেন না, এই জন্য রিসিভেবলকে ক্লোজ করতে হলে ক্রেডিট করতে হয়। কেননা রিসিভেবল যখন সৃষ্টি হয় তখন এইটা ডেবিট হয়ে সৃষ্টি হয়। এই যে উপরে দেখেন সালামকে আমরা ডেবিট করে সৃষ্টি করেছিলাম ৯০,০০০ টাকা, এবং দেখেন দুইটাই ক্লোজ করতেছি 88,000 টাকা ক্যাশ টাকার মাধ্যমে, আর ডিসকাউন্টের মাধ্যমে ক্লোজ করতেছি ২,০০০ টাকা। টোটাল কত, ৯০,০০০ টাকা আমরা ক্লোজ করে ফেললাম। সবার শেষে এই এই আমাদের আজকে যে এক্সাম্পলটা নিয়ে আমরা আজকে কথা বলেছি, আমরা সে এক্সাম্পলটা আজকে এখানেই শেষ করব। তবে এইটুকু আপনারা জেনে রাখেন, জার্নাল এন্ট্রিতে যে পরিমাণ ডেবিট হবে সেই পরিমাণ ক্রেডিট হবে। সুতরাং ডেবিট, এই ডেবিট এবং ক্রেডিট দুইটার টোটাল কি হবে, ইকুয়াল হবে।
এটা যে পরিমাণ ডেবিট সেই পরিমাণ ক্রেডিট হবে। যদি ইকুয়াল না হয় তাহলে ধরে নিবেন আপনার এই ডেবিট এবং ক্রেডিটে কোনো ফিগার বসানোর সময় কোনো ভুল হয়েছে বা কোনো একটা ট্রানজাকশন মিসিং আছে। এটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখে বুঝে আপনাদেরকে জানাটা শেষ করতে হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।